গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা 10:39 ঘরে। ইন্দ্রবাবু খেয়ে দিয়ে বেরোবে বলে নিচের ঘরে ওয়েট করছে। রান্নাঘরে সব কিছুর ব্যবস্থা করে রেখে এসছি। আর আজকে আমি সকালবেলায় জিমে গেছিলাম তো, গা হাত পা প্রচণ্ড ব্যথা, হাড্ডি গুড্ডিগুলো পুরায় চিৎকার দিয়ে উঠছে। আমি এই কয়দিন যাবৎ আপনাদের জিমের কথা কিন্তু বারবার শোনাবো, একটুখানি ম্যানেজ করে নেবেন। কারণ এই বয়সে এসে প্রথমবার, মানে জীবনে প্রথমবার আমি জিমে যাচ্ছি, এত এক্সারসাইজ করছি, নিজের শরীরের কথা ভাবছি। এটা যদি পাড়া প্রতিবেশীকে একটুখানি চিৎকার দিয়ে বলতে না পারি তাহলে আর কি হলো। চলুন, হ্যাঁ, ওই যে সব বাবু মশাইরা বসে রয়েছেন, খাওয়ার দাওয়ারের ওয়েট করছে। আর আমি আজকে ফেরার পথে একটুখানি কচুর লতি কিনে এনেছি, যেগুলো ছাড়াতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, তবুও এনেছি জেনে শুনে। আর এইখানে রয়েছে কতগুলো কচি কচি সজনে ডাঁটা, যেগুলো ইন্দ্রকে আনতে বললে ইন্দ্র আনতে পারে না, বলে নাকি পাওয়াই যায় না। আর লাউ খেয়েছিলাম, লাউর খোসাটা ছাড়িয়ে রেখে দিয়েছি, আলু দিয়ে একটুখানি ভাজবো। ইন্দ্রবাবুকে আগে খাইয়ে দাইয়ে বের করে দিই। আর দেখুন ইন্দ্র হাতে করে কি নিয়ে এসছে। ছোটোবেলায় এই পাতাকে বলতাম পেদো পাতা, তারপরে শুনলাম এটার নাম গ্যাদাল পাতা। যা খারাপ গন্ধ। দুটো দুটো পাতা জোড়া করে নিয়ে বেসনের মধ্যে চুবিয়ে ডুবো তেলে ভেজে দিয়ে দেবো। এই বড়া না গরম গরম খেতেই ভালো লাগবে। গ্যাদাল পাতার বড়া বলুন, শিউলি ফুলের পাতার বড়া বলুন, উচ্ছে পাতার বড়া, বাকি দুটো খাই, কিন্তু এই পাতার বড়া খেতে গেলে একটুখানি ভাবনা চিন্তা করতে হবে। আর একজন খাবো খাবো করে চিৎকার করেই যাচ্ছে। প্রত্যেক দিনই নাকি সময় হয়ে যায় বেরোনোর, আমার খেতে দিতে দেরি হয়। এই অপবাদ সহ্য করা যায়? হ্যাঁ, কত হুটোপাটি করে আমি রান্নাবান্না করি। সামনের রাস্তাটা দিয়ে যারা যারা যাচ্ছে একবার হলেও আমার রান্নাঘরের জানলার দিকে তাকাচ্ছে। কি এমন ভাজা হচ্ছে এই বাড়িতে, এত বাজে গন্ধ ছেড়েছে। কিন্তু গ্যাদাল পাতা স্বাস্থ্যের জন্য খুব ভালো। ধরুন পেট নরম করেছে, পেট খারাপ হয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে গ্যাদাল পাতা আগেকার দিনের লোকেরা খাওয়াতো। এখানে ইন্দ্রর সকালের ভাত বেড়ে দিয়েছি। এ বাবা যা, তোমার জন্য তো ডিম সেদ্ধ দিতে ভুলে গেছি বাবা। এই রে, চলুন, খেতে দিয়ে দিয়েছি। গ্যাদাল পাতা এখন যাবে ডাস্টবিনে। এই দেখুন, এটা পুরো ভেঙে পড়ে গেছে। মিস্ত্রি না ডাকলেই নয়। ইন্দ্র দেখি কবে সময় করে তাদের ডাকতে পারে। আজকে যা যা সবজিপাতি রান্না হবে সব কেটে কুটে নিয়েছি। ভাবছি লাউয়ের খোসাটা একটুখানি জল দিয়ে ভাপিয়ে জল ফেলে তারপরে আলুর সঙ্গে ভাজা ভাজা করব। কাটার সময় এত শক্ত লাগছিল, এ ভাজতে গিয়ে দিন ফুরিয়ে রাত হয়ে যাবে, কিংবা অনেক তেল খাবে, বুঝতে পারলেন? তাই জন্য লবণ দিয়ে একটুখানি ভাপিয়ে নিই। আর এই 3খানা সজনে ডাঁটা তুলে রেখে দিলাম, কালকে সকালের একখানা তরকারি হয়ে যাবে। রাতে শুধু ভাত করলেই হয়ে যাবে। আজকে একবেলার ভাত করেছি। ইন্দ্র এত সকাল সকাল খেয়ে বেরোলো তো, এই ভাত অত রাত পর্যন্ত থাকবে না, মানে জল জল কেটে যাবে। সেই জন্য ডালটা বেশি করে করে রেখে দেবো রাত্রিরে গরম ভাতের সঙ্গে। ডাল তো থাকবেই। ডালের কথা দেখলেন কতবার বললাম, ডাল যখন করতে হয় না আমার ভেতরে যেন জ্বর চলে আসে। আমি ডাল খুব একটা ভালো খাই না। এই যে এই সমস্ত কিছু রান্না হবে, এটা দিয়ে আমি শুকনো শুকনো ভাত মেখে খেয়ে নিতে পারি, কিন্তু কি করা যাবে। ইন্দ্রর আবার একটুখানি ডাল কিংবা ঝোল তরকারি হলে খেতে সুবিধা হয়। আমার মনে হয় প্রত্যেক বাড়ির ছেলেদের এই একই সমস্যা, ঝোল ছাড়া কিংবা ডাল ছাড়া খেতে পারে না। আপনারাও একটুখানি কমেন্ট করে জানাবেন, হ্যাঁ, আপনাদের বাড়ির ছেলেরা কি শুকনো শুকনো ভাত মেখে খেতে পারে না পারে না? আমার আবার শুকনো ভাত মেখে খেতেই বেশি ভালো লাগে। চলুন এটা একটুখানি ভাপে বসিয়ে দিই। আর সকালে যে গ্যাদাল পাতার বড়াটা ভেজেছিলাম সেখান থেকে একটুখানি বেসন বেঁচে গেছে, এর মধ্যে একখানা ডিম ফাটিয়ে অমলেট টাইপের করে দেবো পুপুকে। কারণ সজনে ডাঁটা আলুর চচ্চড়িও খাবে না, ডাঁটা ফাটা খুব একটা চিবাতে ভালোবাসে না, কিন্তু আমার দারুণ লাগে ভাই। এই শিশিগুলোকে এখন জায়গা মতো তুলে রেখে দিতে হবে, নাহলে ধাক্কা ধাক্কিতে পড়ে গিয়ে যদি ফেটে যায় না তখন আফসোস হবে। কাচের জিনিস ভাঙলে যে মনে কি একটা কষ্ট হয় সে আমি আপনাদের বোঝাতে পারবো না। কাপই হোক, কাচের গ্লাস হোক কিংবা কাচের বয়াম, ভীষণ কষ্ট লাগে, ভীষণ। মনে হয় কি নিজের হাতে কত বড় যেন একটা ক্ষতি করে ফেললাম। হয় আপনাদের?
পোস্ত বাটবো। এই গরমে খুব পোস্ত খাওয়া হচ্ছে, কিন্তু ইন্দ্র আগাগোড়াই মুদিখানা থেকে পোস্ত এনে ঘরে রাখতো, কিন্তু এই পোস্ত দিয়ে বিভিন্ন রকম রান্নার আইটেম যে হয় আমি জানতাম না। এত জোরে জোরে পোস্ত পোস্ত করে চেঁচাচ্ছি, ঘরে না ডাকাত পড়ে। পোস্তর যা দাম, তবুও তো মানুষ কিনে খাচ্ছে বলুন, বাদ তো দিচ্ছে না। নিরামিষ দিনে পোস্ত হচ্ছে এমন একটা জিনিস, করে ফেললে ব্যাস অমৃত হয়ে গেল সবকিছু। কি হয়েছে বাবা, তুমি কার খোঁজ করতে এসছো? মায়ের খোঁজ? এইটাকে খোলা রেখেছি তো, এটা দেখেও ভয় পাচ্ছে। আজকে আমি মোটেই হাত পা নাড়াতে পারছি না, সব জায়গার হাড্ডি গুড্ডি প্রায় চিৎকার করে করে উঠছে, কেঁদে কেঁদে উঠছে জানিস বাবাই। আজকে এই হাতের এই জায়গাগুলো ব্যথা। আমাকে রোগা লাগছে। আজকে আমি যখন জিম থেকে আসছিলাম, ইন্দ্রবাবু দেখছি ওই দিকটা করে যাচ্ছে, আমি ওকে ডেকে জিজ্ঞাসা করছি, কি গো আমাকে দূর থেকে চেনা যাচ্ছে, একটু রোগা হয়েছে কি হয়নি বলো না? বলছে হ্যাঁ হ্যাঁ খুব রোগা হয়েছে। আমি তো ভাবলাম অন্য বউ, কাছে এসে দেখি ও বাবা এটা তো আমার বউ। আমি যাক, এটা শুনেই খুশি। সকালবেলায় ঘর সুন্দর করে ঝাড়পোছ করে নিয়ে তারপরে রান্না বান্নায় ঢুকেছি। ও বাবা দেখুন, সবে 12টা বাজে, তার মাঝখানেই আমার ঘরের 12টা বেজে গেছে। ঝাঁটানাতা বালতি নিয়ে যে কতবার আমি দৌড়াই। কি হয়েছে? ও মা, ছেলে সিংহাসনে উঠে বসে রইলো। এই আলুগুলো কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে ভেঙে ফেলিস না, তাহলে কিন্তু পিটানি খাবি। আলু ভাজাটাকে আলু ভাজার মতন রাখবি, ডাঁটো ডাঁটো। লবণ যদিও দিয়ে দিয়েছি, আলু এখন ভেঙে যাওয়ার চান্স বেশি, কিন্তু দোষটা পড়বে তোর। কেন মা, এক হাতে যদি এতগুলো কাজ সামলাতে হয়, মাথায় রাখতে হয়, মানুষের যে কি অবস্থা হয়, যে করে সেই জানে। এখন বুঝবি না, মায়ের জায়গায় যখন তুই আসবি তখন বুঝবি মা কেন চিৎকার পারতো। দরজা খুলে ময়লাটা ফেলতো মা বাইরে, সুন্দর করে ফেল, আবার উড়িয়ে পাশের বাড়িতে দিস না, তাহলে কিন্তু একদম পুলিশ টুলিশ নিয়ে বাড়িতে চলে আসবে। সামান্য এই ঝাড়ুর জন্য যদি থানা পুলিশ হয়ে যায়। সারাদিনে ফড়িংকে 2-3 বার জল পাল্টে পাল্টে দিতে হচ্ছে, প্রচুর পরিমাণে জল খাচ্ছে। আর এই রকম বড় ভাণ্ড একটা ওপরের ঘরে রাখতে হবে। ওপরের ঘরে যেই ভাণ্ডতে করে জল দিই, এইটুকু জানেন, খেতে গিয়ে ওর এই যে দাড়ি গোপ সব ভিজে যায়, তাই না মা? দোষটা কার? আমার না তোমার? শুয়ে শুয়ে জল খায় তো। এত ছোট্ট একখানা ভাণ্ডতে করে জল দেওয়া হয়েছে। আগে ছোট ছিল হয়ে যেত, এখন একটু বড় হয়ে গেছে না, এখন বড় পাত্রতে করে জল দিতে হবে। রান্নাবান্না শেষ হওয়ার পরে ভেজা হাতে যেটুকু পেরেছি রান্নাঘরটা পুছে পাছে নিয়েছি, আবার বিকেলে দেখা যাবে এখানে। তবে দেখিয়ে দিই এই পোড়া গরমে, সরি পোড়া গরম না, হালকা গরমের লাঞ্চ মেনু। এখানে রয়েছে সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত, কালারটা খালি দেখুন, একটুও হলুদ দিইনি আমি। পোস্ততে হলুদ টলুদ দিই না, তাহলে নাকি পোস্তর গন্ধ মরে যায়। সবার কথাতে বিশ্বাস করেই আমি এটা করি। এখানে রয়েছে লাউয়ের খোসা আলু ভাজা, আর এখানে রয়েছে পাতলা পাতলা ডাল, পাতলা পাতলা ডাল। এই গরমকালে এরকম পাতলা পাতলা ডাল খেতেই বেশি ভালো লাগবে, তাই না? চলুন দেখিয়ে দিয়েছি, হাবি যাবি চাবি রান্না বান্না, ফড়িংকেও খেতে দেব। সবে 12টা 43 বাজে। এর আগের দিনই বলেছি ফড়িংয়ের খাওয়ার টাইম হচ্ছে 1:30 থেকে 2টোর মধ্যে। এর আগে দিলে বাবু খায় না, পরে দিলে আবার ছোঁয় না, বুঝতে পারলেন? সব দিকে সমস্যা। ঘড়ি দেখতে না জানলে কি হবে, সময় জ্ঞান পরিপাটি। ডালের ভাবটা একটুখানি বেরিয়ে যাক, তারপরে মোটা ঢাকনা দিয়ে ঢাকা দেবো। আপাতত এই ঝুড়ি চাপা দিয়ে রেখে দিই। এই যে গরম পড়বে, তরকারি পাতি পচে যাবে, এরকম একটা টেনশন শুরু হয়ে যায়, তাই না? আগেকার দিনে তো ফ্রিজ ট্রিজ কিছুই ছিল না। বিকেল হতে না হতেই মা কাকিমাদের দেখতাম তরকারি জাল দিত, আর সেই জাল দেওয়ার গন্ধটা নাকে এসে যেন ধাক্কা মারতো। ফুবু স্নান করতে গেছে, এতক্ষণ ধাক্কা ধাক্কি করে তাকে স্নান করতে পাঠাতে পারলাম। এই মুহূর্তে ট্যাঙ্কির জল দিয়ে স্নান করছে তো, যখন বাথরুম থেকে বেরোবে গায়ে দেখবো ফোসকা পড়ে গেছে, তাই তো বাবাই? গরম জল, আমি বলছি এই গরম পড়তে না পড়তে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিবি, আবার যদি বিকেল বেলায় গরম লাগে তখন গা ধুয়ে নিবি, কিংবা রাত্রিরে শোয়ার সময় গা ধুয়ে নিবি। ও কিছুতেই শুনছে না, ও ভাবছে এটা শীতকাল। শীতকালে ট্যাঙ্কির জল যতটা ঠান্ডা, মনে হয় হিমালয়ের বরফ গলা জল দিয়ে স্নান করছি। আর গরমকালে এই মুখটা পর্যন্ত ধুতে পারবো না। ও আপনাদের তো একটা জিনিস দেখাতেই ভুলে গেছি, গতকাল যে ওই ফেস মাসাজার
আইস রোলারটা এসেছিল, তার মধ্যে তো জল ভরেছিলাম, হাফ বরফ হয়েছে হাফ বরফ হয়নি, তারপরে আবার জল ভরে কায়দা করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আজকে যদি না জমে তাহলে ভাববো আমার 101 টাকা যে মিশো অ্যাপকে দিতে হয়েছে এর জন্য সেটা জলে গেল। এই দেখুন এই দেখুন এই দেখুন বেরিয়ে এসছে, পুরো মনে হচ্ছে কি তালের শ্বাস। এই দেখুন, ভালো না? এমনি বরফের টুকরো হাতে ধরে মুখে ঘষতে খুব কষ্ট হয়, ছ্যাঁকা লাগে, কিন্তু এইটা দিয়ে ঘষতে খুব সুবিধা। এরপরে যদি ভাবি না একটুখানি অ্যালোভেরা জেল কিংবা গোলাপ জল সব দিয়ে একটা লিকুইড তৈরি করে এর মধ্যে জমিয়ে রেখে দেবো, যখন ইচ্ছা তখন এরকম ঘষঘষি করবো, সেটাও পারি। ভালো জিনিস, কিন্তু আপনারা চাইলে কিনতে পারেন, আমি বলছি আপনাদের। গুড ইভিনিং। এখন সন্ধে 7টা সাড়ে 7টা মতো বাজে, আর ফরিংকে দেখলেন জানলার ওখানে দাঁড়িয়েছিল, বাইরে নেমেছে বৃষ্টি, সেটাই দেখছিল এতক্ষণ। আর যেটা বলছিলাম, পুপু ইন্দ্র চা ঠা খেয়ে যে যার কর্মে বেরিয়ে গেছে, পুপু গেছে পড়তে আর ইন্দ্র গেছে হস্তিনাপুরের দিকে। আর আমিও ভেবেছিলাম ওরা বেরিয়ে যাওয়ার পরে একটুখানি শ্রীরামপুর মার্কেটের দিকে যাব, যেহেতু চৈত্র সেল চলছে, আর আমার নাইটিগুলোও বড্ড পুরনো হয়ে গেছে, দেখে শুনে গুছিয়ে 2-1টা নাইটি যদি নিয়ে আসতে পারতাম তাহলে এখন থেকেই নতুন নাইটি পড়া চালু করে দিতে পারতাম। আর দুখানা হাউস কোট কিনবো এটাও ভেবেছিলাম। ও বাবা, কি করে বেরোবো, বাইরে এমন বিদ্যুৎ চমকাতে শুরু করলো, ওই ভয়ে বেরোলাম না। আর এখন তো বৃষ্টি নেমেই গেছে। আর এই যে চাদরটা দেখতে পাচ্ছেন, এই চাদরটা আমার সবচেয়ে প্রিয় একখানা চাদর। বেডরুমে যদি এরকম হালকা কালারের চাদর ঠাদর পেতে রাখা যায় তাহলে সারাদিন সংসারের কাজকর্ম করার পরে যেটুকু ক্লান্তি ভাব আসে সেটা এই চাদরটাকে দেখলেই অনেকটা চলে যায়, আর চোখে যেন কোথা থেকে ঘুম চলে আসে। হয় না আপনাদের? কারা কারা এরকম হালকা কালারের চাদর বিছানায় পাততে ভালোবাসেন একটুখানি কমেন্ট করে জানাবেন। আমার পুপু যখন একদম ছোট ছিল তখন কালারিং চাদর পাততাম, খালি মনে হতো কি হালকা কালারের চাদর পাতলে এক্ষুনি তো ময়লা হয়ে যাবে বাচ্চা কাচ্চার ঘর, তাহলে বারবার কাচতে হবে, অত খাটনি বাবা পোষাবে না। এবারে ঘর দুয়ার ঝাড়পোছ করে নেওয়ার পরে ওইখানে দেখতে পাচ্ছেন বালতির মধ্যে কতগুলো ভেজা জামা কাপড় একদম পিরামিডের মতন হয়ে রয়েছে, সেগুলোকেও মেলে দিতে হবে। আজকে সকাল থেকেই একটুখানি মেঘলা মেঘলা ওয়েদার। আজকে কি গত 1-2 সপ্তাহ ধরে আমাদের এলাকাতে মেঘলা ওয়েদারই চলছে, ঝপাঝপ বৃষ্টিও নামছে, দেখে একেবারে বোঝার উপায় নেই যে এটা গরমকাল না বর্ষাকাল। তবে এই বৃষ্টিটা হচ্ছে বলে যারা রোজার উপোস রাখছে তাদের একটুখানি সুবিধা হচ্ছে। প্রত্যেক দিন সকালবেলায় সুজাতা এসে বলছে, বৌদি এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে আমাদের অতটা কষ্ট হচ্ছে না। আর এই যে দেখছেন স্ট্যান্ডে জামা কাপড় মেলার পরেও কিছু জামা নিয়ে তারের সামনে দৌড়ে আসলাম। এই জামা কাপড়গুলো আমি হাতে ধুয়েছি, আর হাতে ধোয়া জামা কাপড় না আমি নিগড়ে পুরো জল বের করতে পারি না। আমি ছোটোবেলা থেকেই দেখেছি জামা কাপড় ধুয়ে আনার পরে আমার মা সেই জামা কাপড় চিপড়ে না হলেও 1 বালতির মতন জল বের করতো। আর এই দেখুন রাস্তার অবস্থা, এতক্ষণ যাবৎ বেশ ভালো জোরে বৃষ্টি পড়ছিল, এখন একটুখানি কমেছে। আপনাদের দেখিয়ে দিলাম কত জামা কাপড় আজকে আমি মেলেছি। কি বাবা, বৃষ্টি নেমেছে? মা বৃষ্টি নেমেছে, বৃষ্টি নেমেছে। তো বন্ধুরা, আমার বিকেলের কাজকর্ম পুরো কমপ্লিট। আর বিছানা চাদরটা যখনই পাল্টে দিয়েছি ঘরের যেন অন্য রকম লুক বেরিয়ে এসছে। আর বিছানা চাদর পাল্টানোর সঙ্গে সঙ্গে তো এই জায়গাটা আমাকে ঝাড়পোছ করতেই হয়। আজকে কলিন দিয়ে পরিষ্কার করেছি, পুরো চকচক চকচক করছে সোনার মতন, পুরোটাকে সুন্দর করে পুছেছি। ঘরে যতক্ষণ থাকবো ঘরের কাজ কিছুতেই ফুরাতে চায় না। এই জন্য না গরমকালে একটুখানি বিকেলের দিকে বাইরে বেরোনোর জন্য মনটা ছটপট করে। আর বাইরে নেমেছে মুষলধারে বৃষ্টি, মুষলধারে নয় মানে মোটামুটি লোকজন হাঁটাচলা করতে পারবে এই বৃষ্টিতে, কিন্তু বাড়ির বাইরে বেরোতে পারবে না। ওই দেখছেন কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, হ্যাঁ, ছাতা মাথায় দিয়ে লোকজন যাতায়াত করছে। আর এই সমস্ত কাজকর্ম সারার পরে যে কি গরম লাগছে, কি গরম লাগছে, ভালোভাবে স্নান করে জামা কাপড় পাল্টিয়ে তারপরে আসলাম। এবারে বিছানায় বডিটা ফেলবো, চাল ঠাল ধুয়ে রেডি করে রেখে এসেছি রাইস কুকারের মধ্যে। ইন্দ্র বাড়িতে ফিরলে টুকুস করে অন করে দেবে, আধা ঘন্টার মধ্যে ভাত হয়ে যাবে। আর রাত্রিবেলা সেদ্ধ পাতি কিচ্ছু দিইনি, দেখলাম অল্প একটুখানি পোস্ত রয়েছে, একটুখানি ভাজাভুজি রয়েছে, 2খানা ডিমের অমলেট করব, তাহলে আমাদের রাতের খাওয়া হয়ে যাবে। ইন্দ্র আজকে বলছিল তুমি কেন ভাত বেশি করে বানিয়ে রাখলে না, রাতের দিকে একটুখানি পান্তা ভাত খেলাম। এই তো পান্তা ভাত খাওয়ার ওয়েদার, বাইরে অঝরে বৃষ্টি। এখন খালি ভাবছি পুপু ইন্দ্র কি করে বাড়িতে ফিরবে। বিকেলবেলায় চা ঠা করেছিলাম, খেয়ে দিয়ে পুপু পড়তে চলে গেছে, ইন্দ্র তো হস্তিনাপুরে গেছে, সব একসঙ্গেই বাড়িতে ফিরবে। তাহলে চলুন, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা।
খুব ভালো থাকবেন। মনটা একটুখানি খারাপ হয়ে গেছিল যখন দেখলাম বৃষ্টিটা হচ্ছে।